যাত্রাবাড়িতে আমাকে লক্ষ্য করে গুলি করা হয়েছে, এটা এস্টাবলিশ হতে দেওয়া যাবে না। আমার এই দাগ এগুলো এস্টাবলিশ হতে দেওয়া যাবে না। মানে ছাত্রলীগকে দিয়ে এমন অপকর্মকরণ হয়েছে যে জেনারেল স্টুডেন্টরা ছাত্র রাজনীতি বলতেই তাদের চোখের সামনে, তাদের মানসপটে ভেসে ওঠে যে একটি অত্যাচার নির্যাতনের গল্প। মিডিয়া এখনো আপনার দোসরদের নিয়ন্ত্রণে রয়েছে অধিকাংশ ক্ষেত্রে। অবশ্যই ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা নির্যাতনের শিকার হয়েছে, এটা আমি অকপটে স্বীকার করব। এবং মোবাইল ডিভাইস সম্পর্কে আমার এত স্বচ্ছ ধারণা, যদি আমি ফিজিক্স ডিপার্টমেন্টে পড়াশোনা করেছি, এই গ্রেপ্তার এড়াতে কিভাবে সিম এবং ব্যাটারি খুলে রাখতে হয়, অ্যান্ড্রয়েড সেটগুলোতে কখনো আপনার নিজ আইডি দিয়ে যে সিমগুলো থাকবে সেই সিম ইউজ না করা, এই বিষয়গুলোতে আমি খুব এক্সপার্ট ছিলাম আগে থেকে। ইসলামিক ছাত্র সংগঠনের কর্মীদের মুখের ভাষা, সেগুলো তাদের কমেন্টসগুলো শুধু পড়লাম। গুলি মানে গুলি, ভাবলাম যে হোয়াট ইজ দিস। আমার একটা আবার প্রবলেম হয়ে গেল যে আমি তো ছাত্র সভাপতি, তো আমি তো আর পিছনে যেতে পারি না, তো আমি তো সামনেই যাচ্ছি। আরো 1 লক্ষ বট বাহিনী নিয়োগ করে এই ইতিহাস থেকে তারা নিস্তার পাবে না। তারা যা করেছে 15.5 বছর সমঝোতামূলক রাজনীতি, ছাত্রলীগের আশ্রয় প্রশ্রয় রাজনীতি। আসসালামু আলাইকুম দর্শক, দূরে বা কাছে যে যেখান থেকে আমাদের শো দেখছেন, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠান জুলাই 2024। আমি মাসুদ মান্নান আছি আপনাদের সাথে, এবং আমাদের সাথে যিনি আজকে আছেন অতিথি হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি, মিষ্টভাষী লাজুক মোহাম্মদ রাকিবুল ইসলাম। রাকিব ভাই, কেমন আছেন রাকিব ভাই? আলহামদুলিল্লাহ, ভালো আছে। শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিলেন, বিশেষত এই জন্য আপনাকে শুভেচ্ছা জানাই। ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। আর যেহেতু আমরা জুলাই নিয়ে বসেছি, যদি এক কথায় বলি, বছর ঘুরে জুলাইটা আসলো, জুলাই অনুভূতিটা যদি আপনি একটু ব্যাখ্যা করেন। আবার জুলাই আসলো, ঠিক এই জুলাই থেকে আমরা কি পেয়েছি, একজন ব্যক্তি রাকিব বা একটা সংগঠনের সর্বোচ্চ পদে থেকে আপনার অনুভূতিটা জানতে চাই। জুলাই আগস্টের গণ অভ্যুত্থান, এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থান সত্যিকার অর্থে সূচনা করেছে সাধারণ শিক্ষার্থীরা। সাধারণ শিক্ষার্থীরাই তাদের যে যৌক্তিক কোটা সংস্কার আন্দোলন, কোনো ছাত্র সংগঠনের ব্যানারে নয় এবং কোনো ছাত্র সংগঠনের নেতৃত্বে নয়, একান্তই সাধারণ শিক্ষার্থীরা এই জুলাই আগস্টে গণ অভ্যুত্থান সূচনা করেছে। এবং এই সাধারণ শিক্ষার্থীদের সাথে আমরাও ছাত্র সংগঠন হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ অপর ছাত্র সংগঠনগুলো সাধারণ শিক্ষার্থীদের পাশে আমরাও ছিলাম। তো আমার এই মুহূর্তে একটি অনুভূতি কাজ করছে যে সত্যিকার অর্থে যে দুঃসময়গুলো আমরা পেছনে ফেলে এসেছি। তো যা হোক, আল্লাহর রহমতে এখন তো আর সেই কষ্টটা নেই। এটি সবচেয়ে আমাদের একটি রাজনৈতিক কর্মী হিসাবে সবচেয়ে বড় পাওনা। কিন্তু একটা কষ্টের দিক হলো, আমি ব্যক্তিগতভাবে এটা আমি সবসময় ফিল করি এবং আমি এই বিষয়ে সবসময় সোচ্চার রয়েছি। এবং এটি এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সবচেয়ে দুর্বল দিক যেটা, এবং আমাদের ভবিষ্যতে এর জন্য সাফারার হতে পারে, সেটি হলো আমরা কিন্তু ছাত্রলীগের বিচার সঠিকভাবে করতে পারলাম না। প্রায় 1 বছর অতিবাহিত হলো, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে নেতৃত্ব দিয়েছে তারা যদি এ বিষয়ে সত্যিকার আরও বেশি উদ্যোগী হতো এবং তারা অনেকগুলো উদ্যোগ গ্রহণ করত, কর্মসূচি পালন করত, তাহলে কিন্তু এই প্রবলেমগুলো হতো না। আজকে দেখেন, ছাত্রলীগের কিন্তু সত্যিকার অর্থে ওই ধরনের কোনো বিচারের দৃষ্টান্তই তৈরি হয়নি। তারপর আপনি আসেন আওয়ামী লীগের বিচারও সেই প্রক্রিয়া হয়নি। হয়তোবা আমরা যেটা জানতে পেরেছি, শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বে বিচার শুরু একদম আনুষ্ঠানিকভাবেই শুরু হয়েছে, বাট ফরেন্সিক কিছু টেস্টও নাকি কমপ্লিট হয়েছে। আবু সাইদ ফরেন্সিকের বিষয়টা আমরা জানতে পেরেছি। তো এটি হলে খুবই ভালো হবে আমাদের জন্য। কিন্তু এই ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচার করতে না পারা, এটি আমাদের জাতিগতভাবে দীর্ঘদিন এর ফলাফল ভোগ করতে হবে বলে আমার মনে হয়। তার মানে জুলাই স্মৃতিচারণ করতে গিয়ে আপনি পজিটিভ যেটা পাচ্ছেন সেটা হলো স্বাধীনতা বোধের যে একটা সুখ, সেটা। আর আক্ষেপের জায়গাটা হলো আপনি বলছেন ছাত্রলীগের বিচারটা দৃশ্যমান হয়নি, এটা আপনার আক্ষেপের জায়গা। রাকিব ভাই, যদি বলি যে কোটা আন্দোলনটা তো প্রায় 24 জুন থেকে শুরু,
এরপর জুলাইতে এটা মৃদু মৃদু করে বাড়তে বাড়তে মানে একেবারে এক্সট্রিম পর্যায়ে যায়। ঠিক ছাত্রদল কখন মনে করলো যে এই আন্দোলনে শরিক হওয়া উচিত এবং একেবারে অ্যাক্টিভলি তারা আন্দোলনে যোগ দিল? কখন আপনারা এটা মনে করলেন এবং যোগ দিলেন? 2024 সালের মার্চ মাসে আমি ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করি। কিন্তু বিগত 15.5 বছরে এই ছাত্রদলের নেতৃত্বে যারাই ছিল, আপনি লক্ষ্য করে দেখবেন, সব সময় এই খুনি হাসিনার বিরুদ্ধে এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নে যতগুলো যৌক্তিক আন্দোলন রয়েছে, সবগুলো আন্দোলনে সর্বাগ্রে কর্মসূচি পালন করেছে ছাত্রদল। তো তারই ধারাবাহিকতায় যখন কোটা সংস্কারের একটা যৌক্তিক ইস্যু আমাদের সামনে আসলো, আমরা সেই শুরু থেকে অনুধাবন করেছি যে অবশ্যই এর একটা যৌক্তিক পরিণতি হওয়া প্রয়োজন। আমরা ছাত্রদল সত্যিকার অর্থে আনুষ্ঠানিকভাবে যদি আপনি বলতে চান, আমি বলবো 25শে জুন আমাদের ছাত্রদল কেন্দ্রীয় সংসদের কমিটি পূর্ণাঙ্গ হওয়া উপলক্ষে আমরা নয়াপল্টন পার্টি বসে একটা অনেক বিশাল মিছিল করেছিলাম আর কি, সেগুলো ইউটিউবে রয়েছে। তো সেই মিছিল শেষে আমি সভাপতি হিসাবে যখন আমি বক্তব্য রাখি, সেই বক্তব্যে আমরা বলেছিলাম যে কোটা সংস্কার যৌক্তিক আন্দোলনে সূচনা হয়েছে, সেই আন্দোলনে ছাত্রদলের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীদের পাশে সর্বাত্মকভাবে থাকবেন এবং আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এরিয়াগুলোতে যেগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, আমরা তাদেরকে বলেছিলাম যে বিশ্ববিদ্যালয় এরিয়াতে কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য 25শে জুন থেকে। তারপর বিশেষ করে 1 জুলাই যেদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার সংগঠিত হয়, সেদিন আমরা আরও ব্যাপকতরভাবে পার্টি বসি এবং বসে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদেরকে সবাইকে ডাকেন, আমাদের ডেকে বলেন যে তোমরা সাধারণ শিক্ষার্থীদের জন্য কিন্তু ছাত্র রাজনীতি করো, যেহেতু এখানে একটা বৈষম্য বিরোধী ছাত্র ব্যানার গঠিত হয়েছে, তো তোমরা ব্যানারের মূল ফোকাসে যাওয়ার প্রয়োজন নেই, কিন্তু তোমাদেরকে কিন্তু এখানে শুরু থেকে থাকতে হবে। এবং আমাদের যত নেতাকর্মী রয়েছে, বিশেষ করে রানিং স্টুডেন্ট যারা, তাদের সবাইকে আমাদের তিনি নির্দেশ দিলেন যে এই আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করার জন্য। 3 জুলাই বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সেই বিষয়টি কিন্তু তিনি স্মরণ করে দিয়েছিলেন জাতিকে, সাধারণ শিক্ষার্থীদেরকে, এবং সেই ভিডিও ফুটেজ কিন্তু স্টিল নাও বিএনপির পেজে রয়েছে। আপনি 3 জুলাই 2024 গেলেই তার সেই দীর্ঘ কোটা সংস্কারের উদ্দেশ্যে শুধুমাত্র তার একটি দীর্ঘ বক্তব্য রয়েছে এবং তিনি সেদিন তার স্পষ্ট অবস্থান ব্যক্ত করেছিলেন। তো স্বাভাবিকভাবেই আমাদের ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক যখন 3 জুলাই এই ধরনের বক্তব্য প্রদান করেন, তার মানে অবশ্যই আমাদের আগে থেকেই তার সম্পৃক্ততা ছিল। আচ্ছা, আপনি যেটুকু জানি মার্চের 2024 মার্চে দায়িত্ব পেয়েছেন এবং দর্শকদের সুবিধার্থে যেটা বলা যায় সেটা হলো আপনাদের কমিটির মেয়াদ 2 বছর। ঠিক আপনি দায়িত্ব পাওয়ার খুব কাছাকাছি সময় জুন জুলাই বিপ্লবটা হলো। এত অল্প সময়ে নিজের দায়িত্বের এত বড় চ্যালেঞ্জে পড়ে গেলেন, ঠিক কিভাবে ফেস করলেন বা ওই অনুভূতিটা আর কি? এটি আমি বলবো যে মহান রাব্বুল আলামিন একটি সৌভাগ্য হিসেবে আমি দেখি এটিকে। মহান রাব্বুল আলামিন আমাকে খুনি হাসিনা পতনের সময় ছাত্রদলের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করার তৌফিক দান করেছেন এবং আমি এটিকে অবশ্যই এটি আমার জীবনের সবচেয়ে স্মরণীয় দিনগুলো হয়ে থাকবে, যে এই দিনগুলোতে আমি সভাপতি হিসাবে শুধুমাত্র আমার ছাত্রদলের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েই কিংবা নেতৃত্ব দিয়েই ক্ষান্ত ছিলাম না, আমি সশরীরেও রাজপথে থাকতে পেরেছি। এটিকেও আমি মহান রাব্বুল আলামিনের নিকট সবসময় আমি কৃতজ্ঞ থাকি। তো এখানে আমার যে সবচেয়ে বড় ভূমিকাটা পালন করেছিল, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের নেতৃত্ব দিয়ে এসেছি, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি, তারপর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। এই ধারাবাহিক পদগুলোতে থেকে আমি যে ধারাবাহিকভাবে আন্দোলন সংগ্রামে ছিলাম, এই অভিজ্ঞতাটুকু পুরোটাই কাজে লেগেছে এবং সেই অভিজ্ঞতার কারণেই কিন্তু দেখেন আমরা গ্রেপ্তার এড়াতে সক্ষম হয়েছি এবং মোবাইল ডিভাইস সম্পর্কে আমার এত স্বচ্ছ ধারণা, যদি আমি ফিজিক্স ডিপার্টমেন্টে পড়াশোনা করেছি, এগুলো আমার আরও স্বচ্ছ ধারণা থাকাটাই স্বাভাবিক। এছাড়াও এই বিভিন্ন সময় এই গ্রেপ্তার এড়াতে কিভাবে সিম এবং ব্যাটারি খুলে রাখতে হয়, কিভাবে আপনার অ্যান্ড্রয়েড সেটগুলোতে কখনো আপনার নিজ আইডি দিয়ে যে সিমগুলো থাকবে সেই সিম ইউজ না করা, এই বিষয়গুলোতে আমি খুব এক্সপার্ট ছিলাম আগে থেকে।
তো ওই যে আমাদের যে ধারাবাহিকভাবে যে আন্দোলন সংগ্রামের একটি অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা অবশ্যই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ছাত্রদল যেভাবে ভূমিকা পালন করেছে সকলের ক্ষেত্রে সেই অভিজ্ঞতা অনেক বেশি কার্যকর হয়েছে। রাকিব ভাই, এই গল্পের কারণে একটা প্রশ্ন মাথায় আসছে, সেটা হলো যে কঠিন একটা জুলাই আপনারা অতিক্রম করলেন। বলা যায় যে খুব সাধারণ একজন শিক্ষার্থীও যেখানে টার্গেটে থাকতে হয়েছে, আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে সেখানে আপনি একটা দলের প্রধান ছিলেন। তাহলে এমন কোনো অভিজ্ঞতা বা স্টোরি কি বলা যায় যে খুবই ধরা পড়ে যাইতে ছিলেন বা জীবন ঝুঁকির মধ্যে ছিলেন অমন একটা সময় বা অমন একটা মুহূর্তে, এরকম কোনো স্টোরি জুলাই? শুনুন, এটি আমরা যারা পলিটিক্স করি, আমি তো ছাত্রদলের সভাপতি, আমি 4 বার কারাবরণ করতে হয়েছে, 4 বারের প্রায় 1 বছরের মতো আমি কারাগারে ছিলাম। আপনি দেখবেন আমার ছাত্রদলে অনেক কর্মী রয়েছে যারা মিনিমাম 8-10 বার গ্রেপ্তার হয়েছে। আর কর্মী সে কখনো মানে তার দুর্ভাগ্য আমরা হয়তো সংগঠনের পদ দিতে পারিনি, দেখা গেল সে 7-8 বার জেল খাটে, মানে আমার থেকেও দ্বিগুণ। আমার তৎকালীন সময়ে 50-এর মতো মামলা ছিল, 50টির মতো। তো আপনি যদি মনে করে থাকেন যে আমার ছাত্রদলের অনেক ওয়ার্ড পর্যায়ে নেতা আছে যার মামলা আমার থেকেও বেশি, তো আপনি একটা খুবই যুক্তিকে একটা প্রশ্ন করেছেন যে কিভাবে তাহলে গ্রেপ্তার এড়িয়ে আমরা এই সময়গুলোতে ভূমিকা পালন করেছি, এটাই তো প্রশ্ন নাকি? বা এমন কোন স্টোরি যে আপনি আসলেই খুবই ঝুঁকির মধ্যে ছিলেন, ঝুঁকির মধ্যে ছিলেই তো ধরা পড়ে যাচ্ছেন? এই জুলাই আগস্টে এরকম একটি বিষয় রয়েছে, এখানে অসংখ্যবার আমি গ্রেপ্তার এড়িয়ে যেতে সক্ষম হয়েছি। বিশেষ করে আপনার 18 জুলাই আমি একটা প্রোগ্রাম করেছিলাম, যে সেদিন এই কমপ্লিট শাটডাউন ছিল। 18 জুলাই 17 জুলাই ঘোষণা দেওয়া হলো সন্ধ্যার সময় যে 18 জুলাই সারা দেশ কমপ্লিট শাটডাউন হবে। সেই কমপ্লিট শাটডাউনের দিনে সর্বপ্রথম সকাল 9টায় আমরা কাকরাইল মোড়ে আমার নেতৃত্বে একটি মিছিল, ছাত্রদল কেন্দ্রীয় সংসদে একটি মিছিল হয়। সেই মিছিলে আমি নেতৃত্ব দিই, আমাদের বেশ নেতাকর্মী উপস্থিত ছিল। আমরা কাকরাইল মোড় অবরোধ করি। এটি কিন্তু ঢাকা শহরের প্রথম এই কমপ্লিট শাটডাউনের মিছিল। তো সেদিন যখন আমার কর্মসূচি শেষ, যাওয়ার পর আমি তো ড্যামরায় চলে যাচ্ছি, তো আমি ওই রাজধানী সুপার মার্কেটের উপর ফ্লাইওভার থেকে উঠে আমরা ওই ড্যামরা সিলেট ফ্লাইওভার দিয়ে নামার যে রাস্তাটা নামছি। তো নামার সাথে সাথে আমি দেখি যে ওখানে পুলিশ, র্যাব টোটালি প্রিপারেশন নিচ্ছে। এটি আপনার কয়টা হবে, আমাদের 9টা 10টা আর কি, মানে মাত্র সবাই তারা টোটালিটা অবরোধ, কমপ্লিট শাটডাউনে সারা দেশে মোটামুটি টুকটাক নামা শুরু হয়েছে 10টা-11টার দিকে নামা শুরু হয়েছে। তারাও প্রিপারেশন নিচ্ছে যে পুরোটা তারা এনেই করবে, এখানে মানে ব্লক ব্যারিকেড দিবে। তো জাস্ট আমি 5 মিনিটের মধ্যে থেকে বের হয়ে গেলাম আর কি। তো তারা যদি ওই দিন হয়তো বা ব্লক দিত তাহলে তো আমাকে অবশ্যই দেখতে পারতো, কারণ আমার তো বাসায় যেতেই হবে। তারপর আরেকটি ঘটনা হলো 3 আগস্ট যেদিন আমি শহীদ মিনারে করলাম, তো আসাটা ছিল খুবই ঝুঁকিপূর্ণ, কারণ আমি তো ড্যামরা থেকে আসতে হয়, আমি তো ড্যামরায় থাকি। তো 3 আগস্ট শহীদ মিনারে আমাকে আসতেই হবে, কারণ আমি এটা আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাকে দায়িত্ব দিয়েছেন যে তোমাকে যেতে হবে। তা আমাদের প্রচুর নেতাকর্মী সেদিন গিয়েছে, তো আমি যদি প্রেসিডেন্ট হিসেবে না যাই তাহলে তো মানে ফোকাস হবে না। তো আমি আসার পথে তো দেখি যাত্রাবাড়িতে লাঠিসোঁটা নিয়ে আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী যাত্রাবাড়ি মোড়ে। তো আমি যখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আমার এক সহযোদ্ধা রয়েছে, ও এই গাড়িটা নিয়ে গিয়েছিল, ও খালি আল্লাহকে ডাকতেছিল যে ভাই আপনাকে তো মেরে ফেলবে না, আমাকে তো ভাই মেরে ফেলবে। ও আমাকে বারবার এই কথাটা বলছিল আর কি। এই তো যা হোক, আল্লাহর রহমতে গ্লাসটা একটুই ছিল, ও এত এক্সপার্ট, যা হোক টান দিয়ে আসতে পেরেছে আর কি। শহীদ মিনার পর্যন্ত যেভাবে হোক পরে ওকে গাড়িটা একটু রেখে পরে রিক্সা নিয়ে মাস্ক পরে বিভিন্নভাবে আল্লাহর রহমতে আসতে পেরেছি। খুবই ইউজুয়ালি চলতেন না মাস্ক পরে? না, মাস্ক না, আমি তো বললামই আমাদের যে 15.5 বছর অভিজ্ঞতা সেটা কাজে লাগিয়েছে। আমি একদম সিম্পলি চলাফেরা করতাম। আমার 2-3টা বাইক থাকতো, একটা বাইক থাকবে আমি চড়বো, আরেকটা থাকবে সামনে, আরেকটা থাকবে পেছনে, ওই 2টা বাইক খালি থাকবে। এতে কি হয় যে আপনি যদি মনে কোনো কারণে পুলিশ আটকায়, আপনি যদি দৌড় দিয়ে সামনের বাইকে যেতে পারেন, আপনি সেফ। তো এগুলো আমরা অনেকবারই বেঁচেছি এভাবে। তো এই প্রিপারেশন নিয়েই আমরা বেরোতাম। আবার আপনি যখন বাসার কাছে যাবেন তখন ওই 2 বাইক এই বাইক কেউ জানবে না যে আমার বাসা কোনটা, আমি আমার মতো হেঁটে বাসায় যাব। তো এই টেকনিক। তো যাই হোক, শহীদ মিনার থেকে সেদিন আমরা শহীদুল্লাহর 3 আগস্ট প্রোগ্রাম শেষে আমরা মিছিল করি, ডুয়েল চত্বর পর্যন্ত যাই। সেই ডুয়েল চত্বর থেকে শহীদুল্লাহ হলো কর্নার, সেখানে গিয়ে আমি কোন দিক দিয়ে বের হবো নেতাকর্মীদের আমি বলি না, সবাই তো ভাবছে চানখার পোল দিয়ে বেরোবো, যে না, আমি 21 সালের ওই সামনে দিয়ে উঠে হানিফ ফ্লাইওভার উঠে গেছি।
আপনার তো যাওয়া এবং ফেরা, এটা কতগুলা চোখের মধ্যে দিয়ে। চোখের মধ্যে দিয়ে, এবং প্রতিটা মিনিট আপনার থাকে যে এই বুঝি গ্রেপ্তার। এবং আমি যখনই বের হতাম তখন কিন্তু আমি সে প্রিপারেশন নিয়ে বেরোতাম যে আমাকে যদি গ্রেপ্তার করা হয় তাহলে কি ধরনের করা হবে, কে খোঁজ নেবে, ডিবিতে কে খোঁজ নেবে, অমুকে একটু জানায় যেন মানে গুমটা যেন না যেন করে। আচ্ছা আচ্ছা। এটা অলওয়েজ এটা। এই যে বিশেষ করে জুলাই আগস্টের লাস্টের দিনগুলোতে আমি তো প্রতিনিয়ত এই আতঙ্কে থাকতাম। বাসার নিচে একটা সিএনজি গেলেও ঘুম ভেঙে যেত, উঠে দাঁড়াইতাম যে এই বুঝি গ্রেপ্তার করতে আসছে। এবং যাদের শেল্টারে থাকতাম, যে বাসা মালিকে, তারা সারা রাত ঘুমাতো না। এমনি তো তারা দেরি করে ঘুমায়, সারা রাত ঘুমাতো না যে এই বুঝি গ্রেপ্তার করতে আসছে, এই বুঝি গ্রেপ্তার করতে তাহলে আসছে। কি ওই সময়গুলো নিজের বাসাতেই থাকতে হয়েছে? না না না, নিজের বাসায় থাকা তো প্রশ্নই আসে না। আমরা অতীতেও যখন আন্দোলন হয়েছে 28 7 জানুয়ারি, আমরা কখনো নিজেদের বাসার প্রশ্নই আসে না। ওই সীমানায় থাকা যাবে না। আচ্ছা আচ্ছা। এই তাহলে এক একটা অবস্থা জি। আচ্ছা, 4 তারিখ খুবই ইমিডিয়েট ঘোষণা হলো 5 তারিখে যে লং মার্চটা হবে, পরশু নয় আগামীকাল। এবং আমার জানা মতে বিকেল বা সন্ধ্যার দিকে সিদ্ধান্তটা খুবই হুট করে সোশ্যাল মাধ্যমে সবাই জানে। এই যে এত শর্ট একটা সিদ্ধান্ত চেঞ্জ, এর পরের দিন কি হবে, এইদিকে আবার কারফিউ, সেনাবাহিনী গুলি করবে কি না করবে, মানুষের মধ্যে একেবারে একটা কনফিউশন, সংশয় কি হবে। এবং অদ্ভুত বিষয় হলো পরের দিন কিন্তু 10টা পর্যন্ত সকাল মানে কোনো দিকেই একটা পশু পাখিও দেখা যাচ্ছে না, এবং 9টা বা 10টার মধ্যে আবার কিন্তু মেঘটা নিয়ে যায়, আমরা যেটুকু খেয়াল করছিলাম। তাহলে এই যে গুমোট একটা পরিবেশ, কেউই নামছে না, মানুষ দেখা যাচ্ছে না, আবার মানুষ নামবে কিনা, স্রোতের মতো জনজোয়ার আসলো লাখ লাখ, এটা কি আপনাদের আগের থেকেই কোনো জানা বা প্ল্যান কর্মপদ্ধতির অংশ কিনা, বা ওই স্পেসিফিক টাইমটা বা ওই রাত ওই সকালটা আপনি কিভাবে কাটাইছেন, এটা আমাদের কাছে। জি, এটি সত্যিকার অর্থে শুধু আমার না, আমার মনে হয় বাংলাদেশের সবার জীবনে সবচেয়ে অন্যতম স্মরণীয় রাত হয়ে থাকবে। হ্যাঁ, স্মরণীয়, এবং এতে উদ্বেগ উৎকণ্ঠা সবার মাঝে বিরাজ করছে। এই জিনিসটাতে নোটিসে ছিল, তার প্রতিটা ঘন্টা কাটাইছে যথেষ্ট উৎকণ্ঠায়। তো যখন যেটি বললাম আর কি, যে 4 আগস্ট আমি তো সেদিন যাত্রাবাড়িতে ছিলাম, এবং আমার সাধারণ মাদ্রাসার শিক্ষার্থীদের সহ আমরা যাত্রাবাড়িতে একটি খুবই শক্তিশালী অবস্থানে ছিলাম, এবং আওয়ামী লীগকে আমরা বিতাড়িত করেছি। তো সেই কারণে 4 আগস্ট যেদিন রাতের বেলা সন্ধ্যার পরে যখন আমাদের সাথে তিনি কথা হলো বিকেলের পরেই, তো প্রথমেই তো আমাদেরকে জানানো হলো যে 6 আগস্ট হলো আমাদের চূড়ান্ত দিন, এই দিনই আমাদের সব কিছু সফল করতে হবে। তার 20 থেকে 30 মিনিটের মধ্যে আবার না, সিদ্ধান্ত পরিবর্তন আগামীকাল। তা আমাদের একটা সুবিধা ছিল, আমাদের তো আগে থেকে প্রস্তুত আমরা, যে আমাদের যা আসার চলে আসছে, এখন নতুন করে আসা সম্ভব না। কিন্তু কারণ দিন তো চারপাশে গ্রেপ্তার আতঙ্ক, এবং চারপাশে রাস্তা ঢাকা প্রবেশ পথগুলো তো অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করবেই। তো সে কারণে আমাদের অধিকাংশই আসা। তারপরও আমরা মিলি গাজীপুর আর নারায়ণগঞ্জ, এদেরকে আমরা আরও বেশি গুরুত্ব দিলাম, যে তারা যেন উত্তরমুখী, এবং নারায়ণগঞ্জ তাদের এই পাশ দিয়ে যেন মাতুয়াইল হয়ে যেন তারা যেন এটা যেন সফল করে। তো আল্লাহর রহমতে আমরা সত্যিকার অর্থেই 5 আগস্টে ছাত্র জনতা সফল করেছে। কিন্তু সেখানেও ছাত্র দলের উল্লেখযোগ্য অংশগ্রহণ ছিল। এখানে সত্যি কথা এমন স্রোত, লক্ষ লক্ষ ছাত্র জনতার স্রোত। ওই রাতটা আপনি কিভাবে কাটাইছেন? ওই ভোর, ওই দিন আমাদের মনে 15.5 বছরের যত কষ্ট আছে, সেই কষ্টগুলো জাগ্রত হয়েছে। আবার পরক্ষণে মনে হয়েছে যাক, এবার একটা সুযোগ পেয়েছি, ইনশাআল্লাহ বেঁচে থাকতে হলে এটাকে সফল করতেই হবে। তবে ছাত্র জনতার উপর আমাদের বিশ্বাস ছিল, আমাদের সংগঠনের উপর তো অবশ্যই সেই বিশ্বাস নিয়েই তো আমরা রাজনীতিটা করি, কিন্তু আমাদের ছাত্র জনতার উপর, এই দেশের আপামর জনগণের উপর আমাদের অগাধ আস্থা ছিল। বিশেষ করে আমি বিশ্বাস করেছি যে না, এই পর্যায়ে এসে তারা অবশ্যই পিছু পা হবে না। তো সেই জন্য সকাল থেকে ঘুম তো আর কারো আসে না, ঘুম থেকে উঠেই আমরা সেই প্রহর গুনেছি। ওই দিনে তো আমি ড্যামরাতে ছিলাম। তো তারপর যাত্রাবাড়িতে যখন গেলাম, দেখলাম যাত্রাবাড়িতে বেশ ভালোই অবস্থান, যাত্রাবাড়ির এই সাইডটা আর কি, মোটামুটি 10টা 11টার মধ্যেই বেশ নেতাকর্মী লোকবল হয়ে গেছে। কিন্তু আমার দরকার ছিল যে
নিউজের জন্য। আচ্ছা। তো পাশে একটা বাসায় আমরা গেলাম, তারপর টেলিভিশনে একটু ওপেন করতে পারলাম। এই তো শুরু হয়ে গেল যে আমরা প্রথম যাত্রাবাড়ি মানে দৈনিক কলেজের আশেপাশে একটা বিল্ডিংয়ে আমরা বসছি আর কি। আচ্ছা। তো বসে তো টেলিভিশনে দেখতেছি যে হঠাৎ করে দেখলাম যে হ্যাঁ উত্তরা থেকে একটা সম্ভবত বাংলা ভিশন ফার্স্ট মনে হয় দেখিয়েছিল আর কি। তো একটা আসতেছে, এই তো আলহামদুলিল্লাহ যে বললাম যে না। কিন্তু এখানে আরেকটি বিষয় স্মৃতিচারণা করি, 5 আগস্ট যখন আমাদের আপনার হয়ে গেল সব কিছু চূড়ান্ত বিজয়, মানে বোঝা গেল যে সেনা প্রধান যেহেতু বিএনপি মহাসচিবকে ডেকেছে এবং তিনি একটা নিউজ চ্যানেলে ভাষণ দেবেন, তো আমরা বুঝে গেলাম যে হ্যাঁ হয়ে গেছে। তো এর মধ্যে যাত্রাবাড়িতে তো তখন তো নেট পুরোপুরি মনে হয় আসে নাই, তা আমি মোবাইলটা ছাড়াই বের হয়েছিলাম। তো তখন আপনার নানাবিধ গুজব হচ্ছে, হাসিনা মনে হয় পালাই গেছে কিংবা এটা হয়েছে, গুজব যেটাকে বলে। হ্যাঁ, তা আমি ডিরেক্ট আমার যোগাযোগ করছি যে না এরকম কিছু হয়নি, এখনো 12টা বাজে, তখন পালাই যায় নাই। তো যাই হোক, যা হওয়ার হয়ে যাচ্ছে। কিন্তু বিশ্বাস করেন তখনও কিন্তু আমরা এই যাত্রাবাড়ি মোড়ে আমরা যেতে পারিনি, তখনও পুলিশ গুলি চালাচ্ছিল। আমি এই সংবাদটা আমি হ্যাঁ, নিজেও পুলিশ কভার করছি। পুলিশ গুলি চালাচ্ছিল। তো আমি কিন্তু আমার বেশ কিছু ছবি পাবেন আর কি, ওটা অবিশ্বাস্য দেখবেন যে ছিল, আমরা শোনার হ্যাঁ, পর বিশ্বাস করতে পারি তারপরে পুলিশ কেন গুলি হ্যাঁ, চালাচ্ছে। তারপরে শুনেন আপনি, দুপুর 1টা 2টা বাজে তখন আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে কথা হলো। তিনি বললেন যে হ্যাঁ সবাইকে নিয়ে যারা রয়েছে সবাইকে শান্ত হতে বলো, এবং ঠিক আছে অবশ্য উচ্ছ্বাস তো থাকবে, উচ্ছ্বাসের মধ্যেও যেন শান্ত ভাবটা যেন থাকে। হ্যাঁ, সাধারণ জনগণ যেন ক্ষতিগ্রস্ত যেন না, লুটপাট যেন না হয় কোথাও, এইগুলো তোমরা লক্ষ্য রাখবা। সে 1:30 2টা 2:30 দিকে এইদিকে আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা হলো। তার মোবাইল তো ততক্ষণে নিয়ে এসে প্রিপারেশনে, তখন তিনি বললেন পার্টি অফিসে যাও। তো পার্টি অফিসে যাওয়ার জন্য আমি যখন এই আপনার দুনিয়া কলেজ থেকে হেঁটে হেঁটে যাত্রাবাড়ি ওই কাজলা ব্রিজ পর্যন্ত গেলাম, বিশ্বাস করেন আমরা তো উচ্ছ্বাস যে এখন আর আমাদের কে পায়। তা আমরা যাত্রাবাড়ি নিচ দিয়ে যাবো, দেখি গুলি করতেছে, কেউ জানে, গুলি মানে গুলি। ভাবলাম যে হোয়াট ইজ দিস, এন্ড আমার একটা আবার প্রবলেম হয়ে গেল যে আমি তো ছাত্র সভাপতি, তো আমি তো আর পেছনে যেতে পারি না, তো আমি তো সামনেই যাচ্ছি, কিংবা পেছনে অনেকে মনে করেন যে একটু শব্দ শুনলেই তো অনেকে দৌড় দেবে, এটা কিন্তু স্বাভাবিক। আমি তো আর দৌড় দিতে পারি না। তো আমার সাথে ওই নেতাকর্মী বড় ভাইরাও ছিল। তো আমরা সামনে আগাইতে গেছি, গুলি করছে, গুলি মানে গুলি, এবং আপনার যে কোনো সময় যে কারো লাগতেছে কিংবা ওইদিকে। তো আমাদের সবাই বললাম যে ভাই এখন যেহেতু আমাদের হাসিনা পালিয়ে গেছে, অলরেডি হয়ে গেছে, তারপরে এরকম করছে, কিন্তু আমার তো পার্টি অফিসে যেতে হবে। তারপরে আমি ভাবলাম যে ফ্লাইওভার উপর দিয়ে যাব, ফ্লাইওভার উপরও সেম অবস্থা। খুবই জটিল একটা হ্যাঁ, মানে মানে 2টা 3টা এই। তো যাই হোক, তারপর আমি পার্টি অফিসে এসেছি, ওই ভিতর দিয়ে গলিতে ঢুকে পার্টি অফিসে এসেছি। কিন্তু যাত্রাবাড়ি কিন্তু আপনার ফজরের আজান পর্যন্ত এখানে গুলি চলেছে। ফজরের আজানের পরে যায় এই যাত্রাবাড়ি মুক্ত হয়েছে। তার আগ পর্যন্ত আমি পার্টি অফিস শেষ করে কিন্তু আবার এই সাইডে গেছি। তখনও অনেক ছাত্র জনতা ঘিরে রাখছে আশপাশ দিয়ে, থানার কাছাকাছি যাওয়া যায় না, গুলি চালায়, এবং অসংখ্য আইন রক্ষাকারী বাহিনী। মানে ভিতরে যে তাদের এত অস্ত্র রেখেছে এটা আসলে কোনো ধারণাই ছিল না। কারণ আমি তো বেশ কয়েকবার যাত্রাবাড়ি, আপনি ফুটেজেই পাবেন আর কি, অনেকবারই কিন্তু যাত্রাবাড়ি থানার সামনে আমার অ্যাক্টিভিটিস রয়েছে, কিন্তু তাদের ভিতরে এত অস্ত্র থাকতে পারে কিংবা তারা এতক্ষণ টিকে থাকতে পারে এটি আমার ধারণাতে ছিল না। জুলাই অনেকগুলি স্টেক হোল্ডার ছাত্র সংগঠন এখানে জড়িত ছিল, অপরাপর আপনারা জানেন অনেকেই, কিন্তু একটা ঐক্যের মাধ্যমে কিন্তু জুলাইটা আমরা সফল হতে দেখেছি। জুলাই পরবর্তী সময়ে এই ঐক্যটায় একটা ফাটল ধরেছে কিনা, ধরলে কেনই বা ধরেছে, আর যেটুকু দেখি আপনারাও বক্তব্যের মধ্যে একদম খুব বেশি কি শিবিরকে অ্যাটাক করছেন, বা আবার শিবিরও কি আপনাদেরকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে একদম বেছে নিল কিনা, এই জিনিসটা মানে জুলাই ঐক্যটা কেন ফাটল? জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে বাংলাদেশের যে ছাত্র সংগঠনগুলো রয়েছে তাদের মাঝে যে একটি ঐক্য গড়ে উঠেছিল, সেই ঐক্য অবশ্যই বিনষ্ট হয়েছে। খুনি হাসিনার আমলে ছাত্রলীগ একই স্টাইলে ছাত্র রাজনীতিকে কলুষিত করেছে। এখনকার যুগে এই ছাত্র শিবির এই ছাত্র রাজনীতিকে আরেকভাবে কলুষিত করছে, ইতিমধ্যে তারা করে ফেলেছে। সেটি হলো সোশ্যাল মিডিয়ার নোংরামি। আপনি দেখবেন যে তারা যখন বক্তব্য রাখে, এই বক্তব্যে তারা মনে হয় যে পুরোপুরি একটা ইসলামিক দল, এবং তারা এই ইসলাম ছাড়া তারা কোনো কথাই বলে না। কিন্তু তাদের কর্মীদের প্রোফাইলগুলো ঘেটে দেখবেন যে তাদের একটা ইসলামিক ছাত্র সংগঠনের কর্মীদের মুখের ভাষা এটা হতে পারে, সেগুলো তাদের কমেন্টসগুলো শুধু পড়বেন, তাহলে বুঝতে পারবেন যে তাদের বাস্তব জীবন
এবং তাদের যে সংগঠন যেভাবে তারা প্রচার করে এবং বাস্তবতা তাদের কতটা অমিল রয়েছে। মানে একটি ছাত্র সংগঠনের কর্মীরা এই ধরনের নোংরামি করতে পারে এবং আমরা যেটাকে বলি যে ভোট বাহিনী গড়ে তোলা এবং ভোট বাহিনীর মাধ্যমে আপনি যে কোনো একটা ইস্যুতে এই দেশের যে বিজ্ঞ রাজনীতিবিদ যারা রয়েছে, যারা বিগত সময়ে দীর্ঘদিন এই রাষ্ট্রের জন্য লড়াই সংগ্রাম করেছে, তাদের চরিত্র হরণ করার জন্যে কী ধরনের নোংরামিতে লিপ্ত রয়েছে। তো এটি মূল এজেন্ডা হিসাবে কাজ করছে। আপনি যে এই আমাদের মাঝে ঐক্যটাতে বিনষ্ট হয়েছে। তারপর আমি আরেকটি বিষয় বলবো, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছিল, যারা ব্যানারের নেতৃত্ব দিয়েছে, তারা ব্যানারের নেতৃত্ব দেওয়ার অর্থ এই নয় যে তারা এটার একক মালিকানা পেয়ে গেছে, কিন্তু তারা কিন্তু সেই স্টাইলেই চলাফেরা করছে এবং তারা নিজেদের এই একটা মালিক হিসাবেই দেখে যে তারা এটার মালিক এবং এখানে কারো কোনো অবদান নেই। এবং আপনি দেখবেন যে তাদের বক্তব্যে আমাদের ছাত্র দলের যে শতাধিক ছাত্র দলের নেতাকর্মী সমর্থক শহীদ হয়েছে, কখনো তারা এটি স্বীকার করে না, তারা বক্তব্য বলে না। কিন্তু আমরা কিন্তু ইতিমধ্যে আপনি এটি বুকলেট প্রকাশ করেছি এবং আমরা কিন্তু ইতিমধ্যে আবার আমাদের কর্মসূচি রয়েছে সকল শহীদ পরিবারদের নিয়ে, কিন্তু বিএনপি ইতিমধ্যে প্রোগ্রাম করেছে, আমাদের আরেকটি ছাত্র দলের প্রোগ্রাম রয়েছে। তো যারা জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে যারা ব্যানারের নেতৃত্ব দিল, তারা যদি আমাদের শহীদদেরই অস্বীকার করে, আমাদের বিগত 15.5 বছরে অসংখ্য ছাত্রদলের নেতাকর্মী গুম খুন হয়েছে, সেই রক্তকে যদি উপেক্ষা করে এবং সেই রক্তকে যদি তারা পাশ কাটিয়ে আমাদের যে ছোটোখাটো বিষয় রয়েছে সেগুলোকে সামনে নিয়ে আসে, তার মানে আমরা কি ধরে নেব? এখানে ঐক্য হওয়া সম্ভব কখনো? যদি এগুলিকে এই সমস্যাগুলি গুছিয়ে ঐক্যটা ধরে রাখার জন্য কি করা যায় আপনি মনে করেন যে করলে? আমরা ছাত্রদলের পক্ষ থেকে আমরা সবসময় আন্তরিক রয়েছি। এই সব কিছু ভুলে গিয়েও আমরা সুন্দরভাবে পথ চলতে পারবো। কিন্তু তারা যেহেতু একটা রাজনৈতিক দল গঠন করেছে, এখন তো তারা স্বাভাবিকভাবেই একটা নেগেটিভ অ্যাটিটিউড তারা এস্টাবলিশ করতে চাচ্ছে, তারা সেই পথে হাঁটছে। এটি হলো মূল প্রবলেম এবং এই অ্যাটিটিউড থেকে তারা বের হয়ে আসতে পারবে কিনা আই মিন ডাউট। আর একটু স্পষ্ট করে বলতে গেলে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, আমি তো সেটি বললাম, গত 16 বছর আপনারা দুটো পক্ষই বিরোধী দলে ছিলেন। যদি বলি নির্যাতন, হামলা মামলা সবকিছুই ফেস করেছে। ওই সময়টায় দুই পক্ষ একটা জায়গায় মজলুম ছিলেন, আদর্শিক জায়গায় বলি, রাজনৈতিক বক্তব্য বলি, কাউকেই সাংঘর্ষিক হতে দেখি নাই। যদি 5 তারিখ পরবর্তী সময় আপনাদের এই বক্তব্যগুলি আদর্শিক জায়গা থেকেই আসে, তাহলে 16 বছর কেন একজন আরেকজনের বিপক্ষে আদর্শ নিয়ে কোনো বক্তব্য দিতে দেখলাম না কোনো পক্ষকেই? সেটা 5 তারিখ পরবর্তী সময়ে কেন এই আদর্শিক দ্বন্দ্বগুলো আমরা সামনে আসছে? শুনুন, জি ধন্যবাদ। আমি একটা বিষয় আপনাকে মনে করে দিচ্ছি। 28 অক্টোবর 2023 সাল, সেই 28 অক্টোবরে বিএনপি বাংলাদেশের ইতিহাসে অন্যতম বৃহৎ একটি মহাসমাবেশ করেছিল নয়াপল্টনে। সেদিন আনুমানিক 20 লক্ষ নাকি সমবেত হয়েছিল, এটা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা জেনেছি। এবং সেদিন কিন্তু জামাতে ইসলাম একটা কর্মসূচি গ্রহণ করেছিল, সম্ভবত শাপলা চত্বরের দিকে, ইসলামী ছাত্র শিবিরেরও। আপনি দেখেন সেদিন এই বিএনপির পল্টন অফিসকে কী ধরনের রক্তাক্ত করা হলো। এবং সেদিন তো আপনারা দেখেছেন যে কয়েক হাজার, মানে পুলিশের ভাষ্য অনুযায়ী যে কয়েক হাজার গুলি চালানো হয়েছে, যে তারা যে বর্ণনা দিয়েছে। তারপর এখানে একজন পুলিশ মার্ডারের হয়েছে, এই জন্যে একটি স্টিম রুল চালালো বিএনপির উপর দিয়ে। এবং আমাদের সিনিয়র নেতাকর্মী ছিল, নেতৃবৃন্দ যারা ছিল, সেখানে গিয়ে গুলি চালিয়েছে স্টেজে এবং তারা দমন করেছে, সোজা কথা। এবং কয়েক হাজার সাউন্ড গ্রেনেড, গুলি, রাবার বুলেট, মানে এমন কোনো অস্ত্র নাই যে তারা চালায় নেই। এখন দেখেন ইসলামী ছাত্র শিবির এবং জামাতে ইসলাম কিন্তু এই 28 অক্টোবর ঠিকই প্রোগ্রাম করলো। তারা কিন্তু ঠিকই সমঝোতা করে তাদের একজন কর্মীর গায়ে এটা ফুলের টুকরা পরে নেই। লেট মি ফিনিশ। তারা কিন্তু সুন্দরভাবে তাদের প্রোগ্রাম শেষ করে সুন্দরভাবে বাসায় যেতে পারলো। এটি যে একটা সমঝোতামূলক রাজনীতি, তো এটা বোঝার জন্যে
আমি শেষ করে দিচ্ছি প্লিজ, না প্লিজ আমাকে শেষ করে দেন। এটি যে একটা আওয়ামী লীগের সাথে, খুনি হাসিনার সাথে সমঝোতামূলক রাজনীতি, এটি বোঝার জন্য কিন্তু কোনো বিজ্ঞ পলিটিশিয়ান হওয়ার প্রয়োজন নাই। তারা বিগত 15.5 বছর ঠিক এইভাবেই সমঝোতামূলক রাজনীতি করেছে এবং ছাত্র শিবিরের নেতাকর্মীরা সরাসরি ছাত্রলীগের পদদারি কিংবা আশ্রয় থেকে তারা রাজনীতি করেছে। এটি স্পষ্ট, এটি ইতিহাস থেকে তারা কখনো মুছে ফেলতে পারবে না। তারা যদি আরও 1 লক্ষ ভোট বাহিনী নিয়োগ করে এই ইতিহাস থেকে তারা নিস্তার পাবে না। তারা যা করেছে 15.5 বছর সমঝোতামূলক রাজনীতি, ছাত্রলীগের আশ্রয় প্রশ্রয় রাজনীতি, আমি আপনার উদাহরণস্বরূপ বললাম। এখন তারা যদি এগুলো স্বীকার না করে, উল্টো আমাদেরকে দোষারোপ করে, এবং তারা এখনও এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে তাদের কোনো প্রকার রাজপথে থাকার কোনো ভিডিও ফুটেজই পাওয়া যাচ্ছে না, তার শীর্ষ নেতৃত্বে কারো। কিন্তু তারা কিন্তু গলাবাজিতে এবং সোশ্যাল মিডিয়ায় তাদের নেতাকর্মীরা কি অকথ্য ভাষায়, কারো একটা ভিডিও ফুটেজ পাওয়া গেলে আপনি নিজ দিয়ে দেখবেন যে না, তাদের মানতে খুব কষ্ট হয় এবং সেখানে তাদের কর্মীদের নিয়োগ দেওয়া হয় যে না, এটাকে এস্টাবলিশ হতে দেওয়া যাবে না। আমি যাত্রাবাড়িতে আমাকে লক্ষ্য করে গুলি করা হয়েছে, এটা এস্টাবলিশ হতে দেওয়া যাবে না। আমার এই দাগ, এগুলো এস্টাবলিশ হতে দেওয়া যাবে না। ঠিক আছে, এগুলি সংকীর্ণতা। এই যে তাদের আপনাকে একটু বলি আচ্ছা, যে এই যে মানুষের সোশ্যাল মিডিয়ার সংকীর্ণতা, সমর্থক বা কর্মীদের মনোভাব কি কেন্দ্র বলি বা নেতৃত্ব পর্যায়ে যারা তারা ধারণ করবে? আপনি একটু আগে যে একটা উদাহরণ দিলেন, অবশ্যই এরকম অনেক উদাহরণ রাজনৈতিকভাবে আপনারা দিতে পারেন, কিন্তু আবার এটাও সত্য যে তাদের কেন্দ্রীয় কার্যালয়টা বিগত 17 বছর আপনি এটা দ্বারা ওই 28 অক্টোবরে যে তারা সমঝোতামূলকভাবে একটি হাসিনাকে আরো দীর্ঘমেয়াদী ফেসিস্ট রাখার জন্য যে ভূমিকা রাখলো, ফাঁসি এই সবগুলি তারা তো সেটা তো তালিকাটা আমাদের দিতে বলেন, আমরা তো তালিকা দিয়েছি। মানে আমি বলছি সংবাদেও যা আসছে, সংবাদের কথা পরে দেন, আমি আপনাকে স্পষ্ট ভাষায় বলছি। আমি ছাত্র দলের 142 জনের লিস্ট জাতির সামনে প্রকাশ করেছি। আমি তাদের ফ্যামিলিকে ডেকে নিয়ে আসে তার কথা বলছি। বিএনপির গুম খুন পরিবারের কয়েক হাজার নেতাকর্মীকে নিয়ে বিএনপি 1 তারিখ প্রোগ্রাম করেছে এবং জাতির সামনে স্পষ্ট করেছে যে এরা গুম পরিবার, এরা খুনের শিকার হয়েছে। ক্লিয়ার? আপনি জামাতে ইসলাম ছাত্র শিবিরের লিস্টটা আমাকে দেন ভাই, আমি তো দেখতে চাই ভাই, প্লিজ। আমি দেখতে চাই যে হ্যাঁ, এরা এই লিস্ট অনুযায়ী তারা 15.5 বছরে 16 সালে, 17 সালে, 18 সালে, 23 সালে, 24 সালে তাদের কারা গুলি খেয়েছে, কারা গুম হয়েছে, আমি দেখতে চাই তো ভাই। একজন যদি সে যে দলের হোক, আমি অবশ্যই তাদের প্রতি সহানুভূতিশীল রয়েছে। আমরা তাদের মতো না। সে অবশ্যই ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা নির্যাতনের শিকার হয়েছে, এটা আমি অকপটে স্বীকার করব। কিন্তু তারা গুপ্ত রাজনীতি করেছে, এটা স্বীকার করতে হবে। ছাত্রলীগের আশ্রয় প্রশ্রয় থেকে তারা রাজনীতি করেছে, এটা তারা স্বীকার করতে হবে। তারা অবশ্যই নির্যাতিত হয়েছে, বিশেষ করে 2009 সাল থেকে 14 সাল তারা অবশ্যই নির্যাতনের শিকার হয়েছে। কিন্তু তারপর আমি আমার রাজনৈতিক বিশ্লেষণ থেকে মনে করি তারা সমঝোতামূলক একটা রাজনীতি চলে গিয়েছে এবং ফেসিস্ট চরিত্র রূপ লাভ করেছে বলে আমি বিশ্বাস করি। ছাত্র সমাজের মধ্যে একটা অংশ ছাত্র দল, একটা অংশ আমরা অন্যান্য দল বলি, এর বাইরেও জুলাইতে আমরা দেখছিলাম যে সাধারণ শিক্ষার্থীদের বড় একটা অংশ কনসার্ন যে তারা রাজনীতি দেশ অধিকার নিয়ে ভাবতে গিয়েই কিন্তু জুলাইতে অংশগ্রহণ করেছে এবং তাদের কাছে জুলাইয়ের যে পক্ষগুলি এখানে সংগ্রাম করেছে তাদের জায়গা থেকে তাদের সম্মানের জায়গা বা ঐক্যের জায়গাগুলো তারা অটুট দেখতে পারলেই হয়তো পছন্দ করে, যেটা আমরা সোশ্যাল মাধ্যমে দেখেছি। কারণ প্রতিটা অংশ বা প্রতিটা পক্ষকেই তারা সম্মান করে এবং এই পক্ষগুলি যদি দুর্বল হয়ে যায়, একটা পক্ষ আরেকটা পক্ষের প্রতি শত্রু ভাবাপন্ন হয়ে যায়, তাহলে যে অংশটাকে পরাজিত করেছে তারা কি কোনোভাবে শক্তিশালী হয়ে যায় কিনা ফিরে আসা। ধন্যবাদ। হ্যাঁ, এটা খুবই ভালো প্রশ্ন করেছেন। এটি খুবই যৌক্তিক এবং তথ্য নির্ভর একটা প্রশ্ন করেছেন। আপনি দেখেন যে এই সোশ্যাল মিডিয়ার রাজনীতিতে আবারও খুনি হাসিনার সময়ে তরুণ প্রজন্মকে একভাবে বিভ্রান্ত করা হতো যে আই হেট পলিটিক্স একটা শ্রেণী গড়ে তোলা হয়েছিল। মানে ছাত্রলীগকে দিয়ে এমন অপকর্ম করানো হয়েছে যে জেনারেল স্টুডেন্টরা ছাত্র রাজনীতি বলতেই তাদের চোখের সামনে, তাদের মানসপটে বেশি ওঠে যে একটি অত্যাচার নির্যাতনের গল্প, একটি মানে ভয়ঙ্কর এবং মূলক প্রতিহিংসা পরায়ণ এবং বিভৎস ছাত্র রাজনীতির উদাহরণ বেশি ওঠে তাদের মানসপটে, স্মৃতির মানসপটে। তো এটি খুনি হাসিনা কিন্তু সফল হয়েছে। আই হেট পলিটিক্স গড়ে তুলেছে, একটা শ্রেণীকে গড়ে তুলতে পেরেছিল। এখন আমার মনে হয় যে এই দেশে আরেকটি দল রয়েছে যারা ইচ্ছাকৃতভাবে সোশ্যাল মিডিয়া এগুলো করে যাচ্ছে, যেন আবারও এই তরুণ প্রজন্ম ছাত্র রাজনীতি বিমুখ হয়
এবং এখানে যেন একটা বিশৃঙ্খলামূলক পরিস্থিতির সৃষ্টি হয় এবং তারা সোশ্যাল মিডিয়া এক ধরনের অপকর্ম করবে, কিন্তু লেবাসধারী হয়ে আবার ইসলামকে ব্যবহার করে এই দেশে তরুণ প্রজন্মকে তারা ইসলামের স্বপ্ন দেখাবে। কিন্তু ইসলামিক আসলে চর্চা রয়েছে কিনা নেতাকর্মীদের মাঝে, এটি কিন্তু খোলাসা তারা কখনো করবে না। তো এটি আর কি। তো এইভাবে বিভ্রান্ত যদি হয় তাহলে অবশ্যই তরুণ প্রজন্ম যদি এগুলিতে বিভ্রান্ত হয়, ছাত্র দলের এত ত্যাগ শিকার থাকা সত্ত্বেও আমাদেরকে সোশ্যাল মিডিয়ায় বট বাহিনী গড়ার মাধ্যমে এই অবদানকে খাটো করার একটি প্রচেষ্টা চালানো হয়, যদিও সেটি সফল হয়নি, কখনো হবে না। তো এগুলো তারা কারা উপকৃত হচ্ছে, হয়তো বা সাময়িকভাবে তারা মনে করে থাকতে পারে যে হ্যাঁ আমরা আন্দোলনের ভূমিকা পালন করিনি 15.5 বছর, এখানে ওদেরকে যদি সোশ্যাল মিডিয়ায় একটু করা যায় তাহলে হয়তো বা কিছুটা আমরা হাইলাইটস হতে পারবো। জুলাই আগস্টে আন্দোলনে ছাত্র শিবিরের কোনো উল্লেখযোগ্য কোনো রাজপথের কোনো ভিডিও ফুটেজ পাওয়া যাচ্ছে না। তো তারা এখন দেখেছে অপরকে ঘায়েল করতে হবে, কিন্তু এটা দ্বারা কিন্তু পরোক্ষভাবে ছাত্রলীগের পুনর্বাসনের ক্ষেত্রে তারা প্রস্তুত করছে। ছাত্রলীগকে তারা এটার একটা বেনিফিট তারা দিয়ে দিচ্ছে যে ছাত্রলীগ সন্ত্রাসীরা তারা দেশের বাইরে অবস্থান করছে, দেশে অবস্থান করছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখনও যারা হলে অবস্থান করছে, তারা দেখে এগুলো তো মজা নিচ্ছে যে হ্যাঁ ঠিক আছে, ছাত্র শিবিরের এই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে এদের বিভাজনটা বাড়ছে, আমরা মনে হয় ফিরে আসব, এরকম একটা মনোভাব কিন্তু তাদের মাঝে বিরাজ করছে। এবং তার প্রতিফলন আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই এত হত্যার কাণ্ডের পরও একটি এই সমাজের এখনও একটি অংশ, তরুণ সমাজের একটি অংশ স্টিল নাও কিন্তু ছাত্রলীগের ব্যানারে মিছিল করার দুঃসাহস দেখায় এবং গোপনে সোশ্যাল মিডিয়ায় তাদের কিন্তু অবস্থান জানান দিচ্ছে ইতিমধ্যে। আমি যদি খুব অল্প কথায় আপনার কাছে জানতে চাই যে ছাত্রলীগের সাথে পার্থক্য থাকবে ছাত্র দলের রাজনীতির, মোটা দাগে যদি 2-4টা পার্থক্য বলেন। জি, মোটা দাগে আমি বলি। আপনি দেখেন যে 5 আগস্টের পর ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ সকল বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ আপনি বাংলাদেশ উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান 5 কলেজ ঢাকার এবং বাংলাদেশের সকল বৃহৎ যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, বিগত 15.5 বছরে ছাত্রলীগ যে ধরনের ছাত্র রাজনীতির দৃষ্টান্ত স্থাপন করেছে, যে হল দখল, রুম দখল, গেস্ট রুম কালচার, ইচ্ছে হলো মোটরসাইকেল শোডাউন দিচ্ছে, ব্যক্তিগত শোডাউন দিচ্ছে, আধিপত্য বিস্তারের জন্য ক্যাম্পাসগুলোতে প্রতি সপ্তাহে একদিন সংঘর্ষ হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানের সামনে যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে চাঁদাবাজিতে অতিষ্ঠ, অর্থাৎ এই ধরনের যে কর্মকাণ্ড প্রচলিত ছিল। আপনি 11 মাসে 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ব্যতীত এই ছাত্র সংগঠন হিসেবে আমরা তো এখানে সফলভাবে এই বিষয়গুলোকে আমরা ইনশাল্লাহ ওভারকাম করেছি। এবং হ্যাঁ, আমি ইনশাআল্লাহ শতভাগ নিশ্চিত, ইনশাআল্লাহ আমি আশাবাদী, আমি ক্ষমতায় গেলে তার আমি আর ছাত্রদলের আজীবন সভাপতি তার থাকবো না, আমার পুরো নেতৃত্ব আসবে। বাট আমরা যে স্টাইলে গড়ে যেতে পেরেছি, আমি আশাবাদী বিএনপি যদি ক্ষমতায় আসে ইনশাআল্লাহ এই 11 মাসে আমরা যেভাবে সহনশীল ছাত্র রাজনীতির দৃষ্টান্ত স্থাপন করেছি এবং ওই যে অতীতের ছাত্র রাজনীতির, ছাত্রলীগের সকল অপছাত্র রাজনীতি সব কালচার আল্লাহর রহমতে 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া দূর করতে পেরেছি, আমি বিশ্বাস করি। এবং আমার শতভাগ বিশ্বাস রয়েছে আমার ছাত্রদলের নেতাকর্মীরা এর ধারাবাহিকতা অবশ্যই অব্যাহত রাখবে। এই প্রশ্নগুলি কেন করছি রাকিব ভাই, খুবই ফ্রেন্ডলি বলি, কারণ হয়তো বা 5 তারিখ পরবর্তী সময়ে সবাই দল, রাজনীতি, ক্ষমতা এই স্বার্থের কথাগুলো অবশ্যই চিন্তা করছে, এটা প্রাসঙ্গিকও। কিন্তু যেই বড় একটা অংশ এত কিছুর বাইরে শুধু একটা পরিবর্তন দেশের জন্য, স্বচ্ছতা দেখতে চেয়েছে, তারা কিন্তু সেই আশাটা এখনো বুকে ধারণ করে। সেই আশাটা আমি জানি না আমাদের ইন্টারভিউটা জনাব তারেক রহমান সাহেব দেখবেন কিনা, যদি দেখানোর ব্যবস্থা করেন, এটা আমার জায়গা থেকেও ওনার প্রতি মেসেজ থাকবে যে ওনার প্রতি বাংলাদেশের মানুষের বড় একটা অংশ, মানে সর্বশেষ আশা যদি বলি বা ভরসার জায়গা যদি বলি, এটা যে কি পরিমাণ স্থাপন করে রেখেছে, এটা যদি উনি অনুভব করেন, অবশ্যই উনি এটাও শুনবেন যে আমি আমার নিজেরই পরিবারেরই একটা গল্প। ওই পরিবারের বাবা কিন্তু একদম ঘোরতর আমলিক, মানে এমন আমলিক উনি এখনো ড্রয়িং রুমে বসে শেখ হাসিনার পক্ষে আলাপি করেন। ওনার একটা মাত্র ছেলে সন্তান, পশ ব্রিটিশ ল পড়ে, এই ছেলেটা কিন্তু রাস্তায় বের হয়ে গেছে ওনাকে না বলি, এবং উনি এটা জানতে পেরে প্রথম দিন তালা মেরে তাকে ঘরে আটকা রাখছেন।
বারটার দিকে 17 বা 18 জুলাইতে প্রথমে সে নামছিল, পরে তাকে তালা বন্ধ করে রাখছিল। এই ছেলেটা 5 তারিখেও কারফিউ ভেঙে ওই তালার চাবি রাতে বোনের দ্বারা ম্যানেজ করে কাউকে না জানিয়ে ভোরবেলা ঘর থেকে বের হয়ে এই কারফিউ ভেঙে মিছিলে জয়েন করছে। এই যে গল্পগুলি বাংলাদেশের ঘরে ঘরে জন্ম নিচ্ছে, এই ত্যাগ, এগুলি একটা পরিবর্তনের ছবি, এবং এই পরিবর্তনটা আসবে বাংলাদেশে যারা পজিটিভ ইতিবাচক মানুষ, তারা বিশ্বাস করে, এবং এই বিশ্বাসের বড় একটা জায়গা জুড়ে জনাব তারেক রহমান আছেন। এটা আমি আমার জায়গা থেকে পার্সোনাল একটা মেসেজ দিলাম আর কি। আর সর্বশেষ প্রশ্নে যাওয়ার আগে আরেকটা প্রশ্ন, মিডিয়ার মাফিয়াবাজি যদি খুবই স্পষ্টভাবে বলতে চাই, গত 16 বছর শেখ হাসিনা হয়ে ওঠার মাধ্যম শুধুমাত্র রাজনৈতিক দল না, প্রশাসন না, আমরা জানি মিডিয়া এবং বুদ্ধিবৃত্তিক প্রতিষ্ঠানগুলি কিভাবে এই জায়গাগুলিতে সহযোগিতা করেছে। আপনি কি মনে করেন 5 তারিখ পরবর্তী সময় মিডিয়াতে ভালো একটা সংস্কার এসেছে বা ওই মাফিয়াবাজি নিয়ন্ত্রণ হয়েছে? কারণ আমরা খুবই সম্প্রতি দেখতে পেয়েছি তাসনিম যারা, হাসনাত আব্দুল্লাহকে কেন্দ্র করে যা জানা গেল করে খুবই হীন কাজ করতে দেখা গেছে এবং প্রতিবাদ দেখতে পেয়েছি। এই জায়গাটা কিভাবে মার্ক করবেন? নাকি এখন হাসনাত আব্দুল্লাহকে করছে, তাসনিম জারাকে করছে, খুব বেশি ম্যাটার করে না, কিন্তু কোনো একটা সময় যদি আপনাদেরকেও ঘিরে একই প্রপাগান্ডা হয় তাহলে এটাকে কিভাবে দেখবেন? এই মাফিয়াবাজির কি কোনো রকম শেষ চান কিনা? বাংলাদেশে 5 আগস্টের পরে এই নির্দলীয় সরকার দায়িত্ব গ্রহণ করার পরে সত্যিকার অর্থে আমি যদি আপনি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন, আমি খুব বেশি উল্লেখযোগ্য পরিবর্তন এবং আপনি আশাবাদী হওয়ার মতো পরিবর্তন কিন্তু আসলে হয়নি। এবং মিডিয়াতে তো নয়, মিডিয়া এখনও আমরা ছাত্র সংগঠন হিসাবে বলতে পারি মিডিয়া এখনও আপনার দোসরদের নিয়ন্ত্রণে রয়েছে অধিকাংশ ক্ষেত্রে। এক্ষেত্রে নির্দলীয় সরকারের পুরোপুরি ব্যর্থতা রয়েছে। এবং এক্ষেত্রে হয়তো তারা ইচ্ছাকৃত হতে পারে যে বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের বিরুদ্ধে অব্যাহত মিডিয়া ট্রায়াল যেগুলো হচ্ছে, তো সেগুলো চলমান থাকুক, এটি হয়তো বা গভর্নমেন্টের কেউ না কেউ চায়। এই কারণে তাদের এই বিষয়ে সংস্কারে খুবই অনীহা। তো মিডিয়ার আগেও বলতে কোনো পরিবর্তন হয় নাই, হয়তো সাময়িকভাবে তারা কিছুটা সঠিক নিউজ এবং জনগণের পক্ষে নিজেদের উপস্থাপনের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু যে বা যারা বিগত সময়ে ওই হাউসগুলোতে কর্মরত রয়েছে, যে বা যারা বিগত সময়ে খুনি হাসিনাকে রক্ষায় প্রতিনিয়ত ভূমিকা পালন করেছে, তারা এখনও সেই স্বপদেই বহাল রয়েছে অধিকাংশ। সর্বশেষ জুলাইয়ের আন্দোলন সময়কালীন যে কিছু ইতিহাস বলি, তথ্য নিয়ে দু একদিন দেখছেন বিতর্ক তৈরি হচ্ছে, প্রোফাইল লাল ইস্যু, যেটাতে আপনাদের সাধারণ সম্পাদকের বিষয় আসছে, যদিও আপনি সভাপতি। এই বিষয়টা নিয়ে কোনো তথ্য আপনার জানা আছে কিনা? যদিও প্রথমে এটার একটা তথ্য দিয়েছেন শিবিরের, আমি বলে দিই। জি, এরপরে আবার আপনাদের পক্ষ থেকে নাসির ভাই উনি ক্লিয়ার করছে। কালকে আবার একটা গণমাধ্যমকে শিবির তাদের জায়গা থেকে যে সকল ডকুমেন্ট ছিল, স্ক্রিনশট, গ্রুপ, এগুলি দিয়েছে। এই বিষয়টাতে আপনি যদি আপনার জায়গা থেকে সংক্ষেপে কথা বলেন। ধন্যবাদ। হ্যাঁ, প্রোফাইল লাল করার যে বিষয়টি, সেটি আমাদের সাধারণ সম্পাদক ব্যাখ্যা দিয়েছে এবং সেটি সঠিক ব্যাখ্যা। কারণ হলো সে সময় আমরা প্রতিটি সময়, বিশেষ করে নাহিদ আসিফ যখন গ্রেপ্তার হলো, ডিবি হেফাজতে নিয়ে যাওয়া হলো, তারপর থেকে তো আমরা স্বাভাবিকভাবেই যে সমন্বয়ক ছিল তাদের সাথে আমরা গ্রুপ কলে কথা বলতাম। তো সেই গ্রুপ কলে আমরা সবগুলো কর্মসূচি সাধারণত ঠিক করতাম। তো সেদিনও কিন্তু সেরকমই একটি কর্মসূচি ছিল, আমাদের গ্রুপ কল ছিল। তো তার আগে নাসির পার্সোনালি কাদেরের সাথেই আসলে কথা বলেছিল আর কি। নাসির আমাকেও জানিয়েছে। আর সত্যি কথা যেটা, এটা হলো ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই বিষয়ে বলেছিল। তো মেনলি নাসির এই বিষয়টি কাদের সাথে আগেই কথা বলে, আমি কথা বলিনি, নাসির কথা বলেছে। তো নাসির কথা বলার পরে তারপরে আমরা গ্রুপ কলে এসেছি। তারপর আসার পর তো আবার প্রস্তাব দেওয়া হয়েছে। তো নাসির তো আগেই কথা বলে রেখেছে। তো তারপর আমিও সম্মতি দিয়েছি, হ্যাঁ এটা করলে ভালো হয়। নাসির, আমাদের সাধারণত নাসির যেটি বলেছে সেটি আসলে যুক্তিসঙ্গত। তারপরে এটি আলোচিত হয়েছে। কিন্তু ওরা হয়তো বা তাদের সাথে যোগাযোগ করতে পারে, কিন্তু এটি তো প্রথমে তো আলটিমেটলি নাসির থেকেই পেয়েছে। কিংবা এটা বলতে পারে যে হ্যাঁ এরকম একটা প্রস্তাবনা এসেছে লাল,
তাদের মাথায় থাকতে পারে ওকে ঠিক আছে যেহেতু প্রস্তাবনা এসেছে আমার মনে হয় লালটা হ্যাঁ বেস্ট হতে পারে, আমার মনে হয় বিষয়টি সেরকম। কিন্তু এখানে যদি ক্রেডিট নেওয়ার যে বিষয়টা, সরি মানে শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, এটি খুবই দুঃখজনক যে এটি নিয়ে তারা বিতর্ক তৈরি করছে, এটি খুবই দুঃখজনক। এটি ইতিহাসের অন্যতম স্পষ্ট এবং সত্য বিষয় হলো যে আমাদের সাধারণ সম্পাদক নাসিরই সর্বপ্রথম কাদেরকে এই বিষয়টা আলোচনা করেছে। এখন ডেইলি ক্যাম্পাস আবার নাসির ভাইকে নক করলো, যেহেতু এই বিষয়গুলো অনেকটা অনলাইনেই হতো এবং শিবিরের পক্ষ থেকে যখন অনলাইনে কিছু ডকুমেন্টস দিল, নাসির ভাইকে জিজ্ঞেস করা হলো তুমি এই বিষয়ে আর কোনো রকমের পাল্টা জবাব ডেইলি ক্যাম্পাসকে দেননি। না এখানে আমাদের কাছে মনে হয় না আজকে এটা খুব বেশি জি না, তারপর আমি একটু বলি, এখানে তো ডকুমেন্টস দেওয়ার যে বিষয়টা, নাসির তো কাদের সাথে ফোনে কথা বলেছে হোয়াটসঅ্যাপে, তো যদি হোয়াটসঅ্যাপে যদি কথা বলে যদি থাকে তাহলে এটা ডকুমেন্টস তো কল লিস্টে থাকবে। এখন কাদের তার ফোন হারিয়ে ফেলছে সম্ভবত, চেঞ্জ করে সেটা বলেছে, আর সেটা তো আর এই মুহূর্তে তো আর সেটা দেখানো সম্ভব নেই এটা। কিন্তু আবার শিবিরের পক্ষ থেকে যে প্রেস রিলিজ যে টাইমে তাদের মধ্যে আলোচনা হয়েছে মেবি 8:30, বৈষম্য বিরোধী গ্রুপে ওটা আসছে 10টা, মানে একই প্রেস রিলিজ। তো এই জায়গায় গ্রুপে কোনো ধরনের চ্যাট কনভারসেশন না, আমরা তো গ্রুপে কোনো চ্যাট করতাম না, আমরা হলাম গ্রুপ কলে কথা বলতাম। আচ্ছা ইন্ডিভিজুয়াল আমি আবারও বলছি, আমরা গ্রুপ কলে বলার আগে নাসির পার্সোনালি কাদের সাথে এই বিষয়টা আগেই জানিয়ে ফেলেছে যেটা করা যায় কিনা, তারপরে এটা আবার গ্রুপ কলে এসে আবার বলেছে, পাস করেছে। ধন্যবাদ। শেষ কিন্তু। আমরা একদম শেষ, দর্শকদের কিছু প্রশ্ন, আমাদের দর্শকদের প্রচুর উচ্ছ্বাস আপনার জি, থেকে জি। ছিল, সুতরাং ওখান থেকে যে কমেন্ট আসছে বাছাইকৃত 2-3টা কমেন্ট নিব আমরা। সেটা হলো সোহানুর রহমান সোহান নামে একজন লিখেছেন, পুরাতন রাজনৈতিক বন্দোবস্ত বিদ্যমান ছাত্রদল ওনাদের মধ্যে বিন্দু পরিমাণ কোনো পরিবর্তন নেই, বরং ছাত্রলীগের কাজগুলি ছাত্রদলের মাধ্যমে সংগঠিত হচ্ছে, বিশেষ করে উপজেলা ইউনিয়ন পর্যায়ে। এক্ষেত্রে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের বক্তব্য কি? জি ধন্যবাদ। আমাদেরকে যদি ঢালাওভাবে এইভাবে এই ছাত্রলীগের সাথে তুলনা করা হয়, এটি আমাদেরকে মর্মাহত করে। আমরা যে গঠনমূলক ছাত্র রাজনীতি গড়ে তুলছি এবং ইতিবাচক মানসিকতা নিয়ে আমরা যে সারা দেশে ছাত্র সংগঠন পরিচালনা করছি, এখানে যদি ঠিক আছে সাধুবাদ নাই পেতে পারি, কিন্তু ঢালাওভাবে মিথ্যাচার কিংবা ছাত্রলীগের সাথে তুলনা এটা আমাকে ব্যক্তিগত ব্যাপকভাবে পীড়া দেয়, কষ্ট দেয়। আমি আমার এই সময়গুলো সারাক্ষণ শুধু এই কাজে ব্যয় করি যে কোন উপজেলায় কোন ইউনিয়নে, যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানগুলো আল্লাহর মধ্যে শান্ত রয়েছে বেশ ভালোভাবে, শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের কোনো সমস্যা নেই, ইউনিয়ন কিংবা উপজেলায় কোনো বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটছে কিনা, এবং ঘটার সাথে সাথে কিন্তু আমরা তৎপর হয়ে যাই। এবং আমরা সেন্ট্রাল হওয়া সত্ত্বেও আমাদের সেন্ট্রাল টিম রয়েছে, প্রতি জেলার জন্য নিয়োজিত কেন্দ্রীয় সংসদের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ রয়েছে, আমার জেলা ছাত্রদল কমিটি রয়েছে। তো আলটিমেটলি আমরা সাংগঠনিক ওয়েতে দ্রুততম সময়ে আমরা তাদের এই বিষয়ে আমরা একটা তদন্ত করে ফেলি এবং আমরা সাথে সাথে ব্যবস্থা নিই। শুনুন, একজন 15.5 বছর কষ্ট করে একটা পদ পেয়ে সে উচ্ছ্বসিত, সে এলাকায় সম্মান নিয়ে চলাফেরা করছে, যখন তাকে বহিষ্কার করা হয় তার পক্ষে তার পরিবারও থাকে না, আইন রক্ষা বাহিনী তার পক্ষে কখনো অবস্থান নেয় না, সে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয় এবং সে সামাজিকভাবে তাকে বলা হয় যে তোমার দলই তো তোমাকে বহিষ্কার করেছে, সেহেতু তার আর কোনো যাওয়ার কোনো পথ থাকে না। আমরা কিন্তু তারপরও আমরা যখন দেখি যে কোনো বিচ্ছিন্ন ঘটনায় আমাদের নেতাকর্মীরা জড়িয়ে গেছে, আমরা ব্যবস্থা নিই। আমি একটা তথ্য বলি আপনাকে, বিএনপি একটা লিস্ট করেছে আর কি, এই সর্বশেষ তারা একটা সংখ্যা তথ্য কালেক্ট করে দেখেছে এই 11 মাসে প্রায় 5,500 নেতাকর্মী সমর্থককে বহিষ্কার করতে বাধ্য হয়েছে। আপনি অতীতে কখনো কোনো দিন কোনো সংগঠন এভাবে ব্যবস্থা নিয়েছে? কখনো নেয়নি। আমরা কিন্তু সেজন্য, যেহেতু আমরা বাংলাদেশের সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দল, সবচেয়ে বৃহৎ ছাত্র সংগঠন, আমাদের স্বাভাবিকভাবেই কিছু বিচ্ছিন্নবাদী, কিছু দুষ্কৃতিকারী থাকবেই, কিন্তু আমরা তো জিরো টলারেন্স মানে জিরো টলারেন্স। আমরা শুধুমাত্র সাংগঠনিক ব্যবস্থা নিয়ে ক্ষান্ত হই না। আপনি আমাদের প্রেস রিলিজে দেখবেন যে ঘটনায় দেখা যায় যে বড় ধরনের অপরাধ করেছে, আমরা সেখানে প্রেস রিলিজে আহ্বান জানাই যে আইন রক্ষা বাহিনীকে অনুরোধ জানাচ্ছি তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য। এখন আমরা তো আর আইন রক্ষা বাহিনী না যে আমরা তাকে গ্রেপ্তার করবো কিংবা করবো, আমরা তাকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার মতো শক্তি রাখি যে এই সংগঠন তাকে আর করতে দেবো না, আমরা শেষ বহিষ্কার। এবং আমরা সেটা আইন রক্ষা বাহিনী আবার আহ্বান জানাচ্ছি আপনি দয়া করে ব্যবস্থা নিন।
আরেকজন প্রশ্ন করেছেন মোহাম্মদ তানভীর আলম, ছাত্র দলের রাজনীতিতে সক্রিয় থাকতে হলে ছাত্রত্ব এবং নির্দিষ্ট বয়স সীমা প্রয়োজন কিনা, জি আর জুলাই সনদের ব্যাপারে ছাত্র দলের অবস্থান কি? জি, ধন্যবাদ। এটি একটা খুবই জরুরি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে ছাত্র রাজনীতিতে আসলে জেনারেল স্টুডেন্টরা মানে রানিং স্টুডেন্টদের অংশগ্রহণ এবং শীর্ষ নেতৃত্বে, দেখুন আমাদের তো কমিটি হয়েছে 2024 সালে, যখন খুনি হাসিনা রয়েছে, তখন এই খুনি হাসিনা পতনের জন্যে এবং গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে আমাদের বিগত সময় ভূমিকা দেখে আমাদের কমিটিটা হয়েছে। এখানে স্বাভাবিকভাবেই আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করার কারণে আমাদের পার্টি মনে করেছে, সেজন্য আমরা আমাদেরকে নেতৃত্বে বসিয়েছে। আমরা সেই জন্যই খুনি হাসিনার সময় দায়িত্ব পালন করে আসছি। পরবর্তীতে বাস্তবতায় আমরা সেটা কনসার্ন রয়েছে যে আমাদেরকে অবশ্যই রানিং স্টুডেন্টের দিকে ধাবিত হতে হবে। কিন্তু আমি আজকে এই জায়গা থেকে একটা কথা বলি আপনাকে, বাংলাদেশে কোনো ছাত্র সংগঠনই, যেগুলো বৃহৎ ছাত্র সংগঠন, কখনো রানিং স্টুডেন্ট দ্বারা আপনি ছাত্র সংগঠন পরিচালনা করতে পারবেন না। কারণ একটা অনার্সের একদম 4th ইয়ারে কিংবা 3rd ইয়ারের একজন, সে পড়াশোনা বাদ দিয়ে যদি সারা দেশের এই ধরনের কাজ করে বেড়ায়, সে তো পাশই করতে পারবে না। আমার ফিজিক্স ডিপার্টমেন্টে যে পড়াশোনা, আপনি মনে করেন ল্যাব থেকে সপ্তাহে 4 দিন, তারপর সকাল থেকে আপনার বিকাল পর্যন্ত ক্লাস করতে হবে। আমি ক্লাসে বসে বসে সারা দেশের এই নিয়ন্ত্রণ করা কোনোভাবে সম্ভব? এটা কিন্তু একটা অবাস্তব বিষয়। স্বাভাবিকভাবেই আপনাকে যখন মাস্টার্স কিংবা ডাবল মাস্টার্স করা হবে, তার পরবর্তীতে আলটিমেটলি সেন্ট্রাল নেতৃত্ব নিলে আপনি সারা দেশে এটা কি আপনি শুধু সেন্ট্রালের জন্য বলছেন? সেন্ট্রালের জন্য ক্রাইটেরিয়া, অনলি সেন্ট্রালের জন্য ক্রাইটেরিয়া। বাট শিক্ষা প্রতিষ্ঠানে মাস্ট রানিং স্টুডেন্টদের সংগঠন হতে হবে, এটি আমরা বিশ্বাস করি। এমনকি আমার ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান এই বিষয়ে কঠোর রয়েছেন। এই জন্য আমরা ইতিমধ্যে প্রায় 1550 কমিটি দিয়েছি শিক্ষা প্রতিষ্ঠানে, 1550ই আমরা রানিং স্টুডেন্টদের দ্বারা কমিটি গঠন করেছি। সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি হবে রানিং স্টুডেন্টদের দ্বারা। ডে বাই ডে আমাদের যে সেন্ট্রাল কমিটি, এগুলো একদম জুনিয়রের দিকে চলে যাচ্ছে। আগামী যে কমিটিগুলো হবে, সেখানে জুনিয়র নেতৃত্বকে প্রায়োরিটি দিয়ে ছাত্রদলীয় কমিটি হবে। সেহেতু এখানে হাহাকার করার কোনো সময় এই সুযোগ নেই যে আমরা এ বিষয়ে কনসার্ন রয়েছি। যেহেতু বিগত 15.5 বছর আমাদের হাজার হাজার নেতাকর্মী ভূমিকা পালন করেছে, তারা কিছুদিন দায়িত্ব পালন করে জুনিয়রদের নিকট দায়িত্ব দিয়ে তারপর বিদায় নেবে, এটি হলো আমাদের বক্তব্য। রাকিব ভাই, এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক বেশি ধন্যবাদ। আপনারা অনেক ব্যস্ততার মধ্যে ফেসবুককে এটুকু সময় দিয়েছেন, সে কারণে আপনার সমৃদ্ধি কামনা করছি। দর্শক, জুলাই নিয়ে আমাদের দীর্ঘক্ষণের এই আড্ডা শেষ হলো। শহীদ আবু সাঈদ, শহীদ ওয়াসিম এবং মীর মুগ্ধের মতো হাজারো শহীদের ত্যাগের বিনিময়ে যে জুলাই আমরা পেয়েছি, সেই জুলাইয়ের প্রত্যাশা, কোটি জনতার প্রত্যাশা হলো সমৃদ্ধির একটা বাংলাদেশ। সেই বাংলাদেশ আমরা পাবো, এই প্রত্যাশা করেই আজকের অনুষ্ঠান শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।